আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভার্চুয়াল ক্লাসের আজকের পর্বে সকলকেই স্বাগত জানাচ্ছি। আমি নাজি আফরিন, প্রভাষক বাংলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে আজকেও চলে এলাম বাংলা প্রথম পত্রের আরও একটি অন্য গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় আহসান হাবিবের সেই অস্ত্র। তো শিক্ষার্থীবৃন্দ, অস্ত্র, আগে একটু অস্ত্র সম্পর্কে আমরা ব্যাখ্যা করি যে অস্ত্র বলতে আমরা কি বুঝছি। অস্ত্র বলতে আমরা কিন্তু বুঝি যে একটা আলাদা একটা পাওয়ার, মানে ক্ষমতা। অর্থাৎ অস্ত্র যার কাছে থাকে সে একটু ক্ষমতাবান হয়ে ওঠে। আর অস্ত্র মানেই কিন্তু আমরা জানি যে মানুষকে আঘাত করে বা মরণাস্ত্র এরকম। আসলে এখানে অস্ত্র বলতে সেটা বোঝায়নি। অস্ত্র বলতে মরণাস্ত্র বা ক্ষেপণাস্ত্র এরকম কিছু অস্ত্র বোঝানো হচ্ছে না এই কবিতায়। এই কবিতায় অস্ত্র মানে বোঝানো হচ্ছে যে একটা আলাদা, যে একটা বিশেষ ক্ষমতা থাকে, সেই দিক থেকে অস্ত্রের যে পাওয়ার, সেই পাওয়ারের দিক থেকে এই কবিতাটির মধ্যে যে অস্ত্রের আহ্বান জানানো হচ্ছে সেটিকে তুলনা করা হচ্ছে। তো আমরা দেখি যে অস্ত্র আসলে এই কবিতাটির পুরো ব্যাখ্যা জানবার আগে আমরা প্রথমে কি বিষয়ে কবিতাটি আলোকপাত করা হয়েছে সেই বিষয়ে কিছুটা বলে নেব, যাতে তোমাদের পরবর্তী আমার পাঠটি গ্রহণ করতে একটু সহজ হয় বা সুবিধা হয়। তো কবিতাটির আগে আমরা একটু কবিতাটি সম্পর্কে আগে জেনে নেই, তারপর কবিতাটির ব্যাখ্যাতে চলে যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অস্ত্র বলতে এখানে বোঝানো হচ্ছে, কবি এখানে আহ্বান জানাচ্ছেন সমগ্র বিশ্ববাসীকে যে এমন একটি ক্ষমতা বা এমন একটি পাওয়ার আছে যে যার কাছে পৃথিবীর সকল অন্যায় মাথা নত করে, এবং সকল যে আমরা যে সুখী, শান্তিময়, সমৃদ্ধ পৃথিবীর কল্পনা করছি, সেই সুখী সমৃদ্ধ পৃথিবীর টা একমাত্র সেই অস্ত্রের মাধ্যমেই সম্ভব। আমি বলে দিচ্ছি যে সেই অস্ত্র বলতে কবি কি বোঝাচ্ছেন। অস্ত্র এখানে ভালোবাসার কথা বলা হচ্ছে। যে আমরা জানি যে ভালোবাসা এই ঘাটতির কারণে আমরা পৃথিবীতে যত হানাহানি, ঝগড়াঝাটি, মারামারি, হিংসা, বিদ্বেষ সকল কিছু দেখছি, এই সব কিছুর মূলে কিন্তু মানুষের প্রতি মানুষের ভালোবাসাহীনতা এবং সহমর্মিতাহীনতা এগুলি লক্ষিত হচ্ছে। তো কবি সেটাই প্রত্যাশা করছেন যে আমরা এই সুখী সমৃদ্ধ দেশ দেখতে গেলে সকলের প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা ফিরিয়ে আনতে হবে আগে। অর্থাৎ সেই ভালোবাসাটার এতটাই অব্যর্থ এবং এতটাই শক্তিশালী যে মানুষের মধ্যে এই ধরনের ভেদাভেদগুলো, সকল ধরনের বৈষম্যগুলো দূর করে তো একে অন্যের প্রতি প্রীতি এবং সহমর্মিতার মনোভাব জাগ্রত হয় একে অন্যের প্রতি ভালোবাসার কারণে। তো সেই ভালোবাসা যখনই ঘাটতি দেখা গেছে কোথাও, সেখানেই কিন্তু হয়েছে কোনো না কোনো অমঙ্গল, কোনো না কোনো অসাধু সৃষ্টিকর্ম। তো ভালোবাসার জন্যই সকল সুন্দর, এবং অর্থাৎ ভালোবাসা পারে পৃথিবীর সকল অমঙ্গল থেকে মানুষকে নিরাপদ রাখতে। তো চলো আমরা কবিতাটিতে কিভাবে আলোকপাত করা হয়েছে, কিভাবে এবং কেন ভালোবাসাকে প্রত্যাশা করা হয়েছে সেটা একটু দেখি। যে ভালোবাসা পেলে কিভাবে শান্তি রক্ষিত হয় বা কিভাবে হিংসা বিদ্বেষ দূর হয়, এটা আমরা এখন একটু দেখে নিই। তো কবির ভাষায় এখন বলছি যে আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও, সভ্যতার সেই প্রতিশ্রুতি, যে সেই অমোঘ অনন্য অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। কবি সেই অস্ত্র আবার ফিরে পাবার প্রত্যাশা করছেন। আবার ফিরে পাবা বলতে কি বোঝাচ্ছেন, যে তাহলে কি পূর্বে ভালোবাসা ছিল এখন নেই? হ্যাঁ, কিছুটা বোধহয় কবি সেরকমই বোঝাতে চাচ্ছেন যে ভালোবাসা একটা সময় ছিল, কিন্তু মানুষের ক্রমশ লোভ, লালসা এবং সভ্যতা বিকাশের সাথে সাথে সেই ভালোবাসাটা ক্রমশই হ্রাস পাচ্ছে মানুষের মনে। এবং এই হ্রাস পাওয়ার কারণেই কিন্তু পৃথিবীটা যতটা না সভ্য হয়েছে, তার থেকেও অন্য দিক থেকে অনেকটাই অসভ্য হয়ে উঠেছে। অর্থাৎ মানুষের প্রতি হানাহানি এবং মানুষের যে ভেদাভেদ, মানুষের যে ভেদাভেদ এগুলো তৈরি হয়েছে। তৈরি হওয়ার কারণেই একদিকে যে কাঠামোগত সভ্য এবং কাঠামোগত উন্নতি সাধন হলেও মানবিক দিক থেকে মানুষ অনেকটাই বিপর্যস্ত হয়ে গেছে।
তো কবি এজন্য সেই ভালোবাসা ফিরিয়ে দেওয়ার কথা বলছেন, যে যে ভালোবাসার কাছে সকল এই ধরনের অন্যায় অবিচারগুলো ধূলিসাৎ হয়ে যাবে, এগুলো থেকে মানুষ পরিত্রাণ পাবে। সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত। অর্থাৎ আমরা জানি যে একে অন্যের প্রতি আমরা যেই হিংসাত্মক মনোভাব পোষণ করি তা কিন্তু বিভিন্ন লোভের কারণে, কখনো লোভের কারণে, আর সব কিছুর মূলে লোভ, কোনো না কোনো ধরনের লোভ, কখনো টাকার লোভ, কখনো খ্যাতির লোভ, কারো কখনো একটা সভ্যতর হয়ে ওঠার লোভ। তো সভ্য হয়ে ওঠার যে লোভ, সেই লোভের কারণে কিন্তু আমাদের মধ্যে সেই হিংসা মনোভাবটা জেগে ওঠে। তো এজন্য কবি বলছেন যে সেই অমোঘ অনন্য অস্ত্র যেটা উত্তোলিত হলে, যে অস্ত্রটা থাকলে মানুষের মধ্যে, যে পৃথিবীর সকল অস্ত্র, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ক্ষেপণাস্ত্র, মরণাস্ত্রের কথা, যেগুলো আমরা হিংসাত্মক কারণে একে অন্যের বুকে চালাই, একে অন্যকে ধ্বংস করার জন্য ব্যবহার করি, সেই অস্ত্রগুলো তো সেই অস্ত্র, এই অস্ত্র সম্পর্কে বলা হচ্ছে যে যেটা আমরা মানুষের কল্যাণের কাজে ব্যবহার করি এবং মানুষের কল্যাণ সাধিত হয় এই ভালোবাসার কারণেই। কারণ অন্য যেই ক্ষেপণাস্ত্র, এইগুলির উত্তোলন ঘটেই কিন্তু শুধুই একমাত্র হিংসা বিদ্বেষ যেখানে জন্ম হয়, আর হিংসা বিদ্বেষ জন্ম হয় হিংসা বিদ্বেষ জন্ম হয়ই যেখানে ভালোবাসার ঘাটতি থাকে সেখানে। তো অরণ্য হবে আরও সবুজ, নদী আরও কল্লোলিত, পাখিরা নীড়ে ঘুমাবে। এই যে এখানে আমাদের প্রাকৃতিক তিনটি বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, যে অরণ্য হবে আরও সবুজ, নদী, অরণ্য, নদী এবং পাখিদের সম্পর্কে বলা হচ্ছে যে অরণ্য কিভাবে আরও সবুজ হয়ে উঠবে ভালোবাসা থাকলে। তুই নিতে পারছ না। অরণ্য কিভাবে আরও সবুজ হয়ে উঠবে? অরণ্য সবুজ হয়ে উঠবে যে আমরা দেখতে পাই যে আমাদের যে সবুজ শ্যামলিমাময় যে পৃথিবী, এটা ক্রমশই কি ধ্বংসের দিকে যাচ্ছে। সবুজ শ্যামলিমা যে অরণ্য বা গাছপালার উপর নির্ভর করছে আমাদের যে অক্সিজেন বলো, আমরা অক্সিজেন পাচ্ছি, শুধু অক্সিজেন নয়, পৃথিবীর অনেক ধরনের প্রাকৃতিক ক্ষতি থেকে রক্ষা করছে যে অরণ্য, সেই অরণ্য কখনো মানুষের হিংসার যে হিংসার বলি হচ্ছে বা ঈর্ষা লোভের বলি হচ্ছে। সেই অরণ্য অনেকটা কেটে কিন্তু আমরা দেখছি বর্তমান যেই, আমরা জানি পৃথিবীকে রক্ষা করার জন্য, পৃথিবীর যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য যতখানি গাছপালা অর্থাৎ অরণ্য থাকা দরকার, এখন বর্তমানে কিন্তু তার থেকে অনেক কম রয়েছে। তো পূর্বে একটা সময় কিন্তু ছিল সেটা। কেন এখন মানুষ লোভের বশে পড়ে এভাবে গাছপালা কেটে উজাড় করে ফেলছে, কখনো অর্থের প্রয়োজনে, কখনো জ্বালানি, অথবা কখনো আসবাবপত্র বানানোর প্রয়োজনে, যে কোনো কারণেই হোক অরণ্যকে এভাবে কেটে বেঘুরে কেটে ফেলছে, কেটে এভাবে তাদের লোভকে, মানে লোভের কারণে অরণ্য কেটে এভাবে নিজেদের স্বার্থ রক্ষা করছে। তো এই অরণ্য মানে গাছপালা কেটে এখানে উজাড় করে ফেলা হচ্ছে, কিন্তু এটা যদি মানুষের প্রতি ভালোবাসা এবং পৃথিবীতে অরণ্যের যে প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তার কথাটুকু তাদের সজ্ঞানে থাকতো, তাহলে কিন্তু এই অরণ্য এভাবে, হ্যাঁ, অরণ্য যখন একটা গাছ দীর্ঘ বছর হয় তখন এটাকে কেটে ফেলা যায়, কেটে ফেলা উচিত। সেই জায়গায় আরও বলা আছে যে আরও অন্তত 5টা গাছ লাগিয়ে দিন, কিন্তু সেটা কিন্তু আর করা হচ্ছে না। শুধু অঘুরে কি এ ধরনের স্বার্থান্বেষী মানুষগুলো গাছ কেটেই যাচ্ছে, সেখানে আরও 5টা কেন 1টা গাছও লাগাচ্ছে না। এজন্যই কিন্তু সেখানে পৃথিবীর যেই সবুজ শ্যামলিমাময় রূপটা, এটা ক্রমশ চলে যাচ্ছে।
তো নদী আরও কল্লোলিত, যদি ভালোবাসা থাকে নদী কিভাবে কল্লোলিত হয়ে উঠবে। আমরা কিন্তু একদিকে দেখলাম যে যেভাবে অরণ্য কেটে সাফ করে দেওয়া হচ্ছে, অপরদিকে কিন্তু নদীও সে খনন করে ফেলা হচ্ছে। নদী থেকে যে পরিকল্পনাহীনভাবে মাটি বা বালি উত্তোলন করে গিয়ে অন্যত্র ভরাট করা হচ্ছে, অথবা কখনো কোথাও কোথাও দেখা যাচ্ছে যে নদীর উপরেই মাটি ফেলে নদী কেউ দখল করে এটাকে তারা ভূমি, বদ্ধভূমি বা কোনো একটা ভূমি তৈরি করছে, জমি তৈরি করছে, সেখানে নিজের দখলে নিয়ে যাচ্ছে। অর্থাৎ নদীকেও কিন্তু এভাবে তারা রেহাই দিচ্ছে না, স্বার্থপর মানুষগুলো, যে নদী ভরাট করছে, কখনো আবার কোথাও থেকে অপরিকল্পিতভাবে নদীর বালি এবং পানি উত্তোলন করছে। তো এই কারণে কিন্তু নদীও কি, নদীর যে প্লাবন্যতা, নদীর যে যৌবনময় রূপ, এই রূপগুলিও কিন্তু ক্রমশ হ্রাস পাচ্ছে। আমরা জানি একটা নদী ভরাট হলে যে নদীর আশপাশের যে মানুষগুলো, তাদের কিন্তু জীবন জীবিকা এবং তাদের নিরাপত্তা অনেকটা নির্ভর করে নদীর উপরে। হ্যাঁ, নদীতে জোয়ার ভাটা ইত্যাদির ভারসাম্য তখন রক্ষিত হয় না, যখন অপরিকল্পিতভাবে নদীর উপর আঘাত করা হয়, নদী থেকে বালি উত্তোলন কিংবা নদী ভরাট, এই দুটোর যে কোনো একটাও যদি অপরিকল্পিতভাবে করা হয়, সেটা তখন নদী তীরবর্তী মানুষের জন্য, এমনকি পরোক্ষভাবে সমগ্র দেশবাসীর উপরেই একটা ক্ষতিকর প্রভাব ফেলে, যেটা আমরা বর্তমানে অনেকটাই ভোগ করছি। এবং নদীতে আরও একটি আমরা নদীকে বিষাক্ত করে ফেলি, বিষাক্ত করার মাধ্যমেও নদীকে কিন্তু আমরা নদীর প্রাণ হারিয়ে ফেলছি। নদীর প্রাণের মধ্যে যে লাবণ্যতা, এটা আমরা অনেকটাই যে হ্রাসমানতার দিকেই লক্ষ্য করতেছি। যে নদীকে আমরা যে শিল্প কারখানার বর্জ্য বা যত্রতত্র ময়লা টয়লা ফেলেও কিন্তু আমরা নদীকে দূষিত করছি, এ কারণেও কিন্তু নদী তার লাবণ্য হারাচ্ছে। তো এই যে এগুলো অপরিকল্পিত যেই কলকারখানার ধোঁয়া ফেলছি, এটাও কিন্তু আমরা যারা কলকারখানার ধোঁয়াগুলো ফেলছে, তারা কিন্তু একটা পরিকল্পনা করে অন্যভাবে তাদের পয় নিষ্কাশন করতে পারে, সেটা না করে খুব সহজ উপায় পাইপ দিয়ে নদীর উপর ফেলে দিচ্ছে। তো এগুলি কিন্তু লোভ, এবং শুধু লোভ নয়, কিছু কাণ্ডজ্ঞানের অভাবও, এগুলো সব কিছুই কিন্তু তৈরি হয় মানুষের প্রতি মানুষের ভালোবাসা এবং সহমর্মিতার অভাব থেকে। তো মানুষের প্রতি, অর্থাৎ আমরা যদি মানুষের কথা ভাবতাম, তখন আগে পরিবেশের কথা চিন্তা করতাম। তো মানুষের কথা ভাবা হচ্ছে না বলেই সেখানে পরিবেশকে রক্ষার চিন্তা মাথায় আসছে না। আর পরিবেশকে রক্ষার চিন্তা না থাকার কারণেই কিন্তু এভাবে মানে খেয়াল খুশি মতো আমরা নিজেদের কাজ চালিয়ে দিচ্ছি। তো এগুলোই কিন্তু ভালোবাসাহীনতা। তো পাখিরা নিরে ঘুমাবে, পাখিরা কিভাবে নিরে ঘুমাবে, যে পাখিদের নিরে ঘুমানোর সঙ্গে ভালোবাসার কী সম্পর্ক? হ্যাঁ, আমরা কিন্তু জানি যে আমাদের প্রতি শীতকালেই কিন্তু লাখ লাখ অতিথি পাখি এদেশে এসে থাকে। শুধু শীতকালের কথা বলছি কেন, অতিথি পাখির কথা বলছি কেন, আমাদের দেশীয় যে পাখিগুলো আছে, আমরা অনেকেই নিজের খেয়ালে, নিজের শখে যে কোনো অকারণেও পাখি শিকার করে ফেলছি, পাখিকে যখন তখন মেরে ফেলছি। তো এই পাখিও কিন্তু পরিবেশের অনেকটা ভারসাম্য রক্ষা করে, মানবকুলের জন্য উপকার সাধন করে থাকে। প্রকৃতির ক্ষতিকর পোকামাকড় খেয়ে কিন্তু পাখিরা বনভূমি এবং পরিবেশকে রক্ষা করছে। তো সেই পাখিদেরও কিন্তু আমরা রেহাই দিচ্ছি না আমাদের ক্রোধ, হিংসা এবং লোভ থেকে। পাখিকেও যেখানে সেখানে যখন তখন আমরা শিকার করে ফেলছি। তো এই যে এখন মানুষের প্রতি পাখিদেরও কিন্তু একটা অনাস্থা তৈরি হয়েছে, তারাও শান্তিতে নিরে ঘুমাতে পারছে না। একই তো তাদের উপর প্রাণনাশের হুমকি রয়েছে, যেখান থেকে কখন কোথা থেকে কে গুলি করে ফেললো, অথবা তাদের ঘুমানোর জন্য যে আবাসস্থল আমরা বনভূমি, যে গাছপালার উপরেই সাধারণত পাখিরা তাদের বাসা বেঁধে থাকে, সেই গাছপালারও কিন্তু ঘাটতি রয়েছে, গাছপালা ব্যাঘুরে কেটে ফেলা হচ্ছে। তো এই বিভিন্ন কারণেই কিন্তু পাখিরাও শান্তিতে নেই, পাখিরাও কিন্তু একটা অনাস্থার মধ্যে রয়েছে। তো এই জন্য কবি বলছেন যে আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও, যেই অস্ত্র ফিরিয়ে দিলে প্রকৃতির এই ধরনের ভারসাম্যগুলো রক্ষা হবে, প্রকৃতির প্রতি মানুষ এত আক্রোশাত্মক, হিংসাত্মক হয়ে উঠবে না, প্রকৃতির প্রতি যে বিরূপ আচরণ, বিরূপ যে কার্যক্রমগুলো, এগুলো থেকে মানুষ বিরত থাকবে। এগুলি সব কিছু হচ্ছে শুধুই কিন্তু মানুষের প্রতি যেই মানুষের ভালোবাসা
মানে এটা কিন্তু একদিকে শুধু অন্যের প্রতি ভালোবাসা না, নিজের প্রতি ভালোবাসারও ঘাটতি দেখা যায়। কারণ পরিবেশ যদি হুমকির মুখে পড়ে, তখন আমি যে ক্ষতিকর কাজটা করছি সেখানে আমি নিজেও কিন্তু রক্ষা পাবো না, তাই না? কারণ পুরো পরিবেশ যখন ধ্বংসের মুখে পড়ে যাবে, তখন আমি তো অন্য গ্রহে গিয়ে বাস করব না, আমি এই পৃথিবীতেই থাকতে হবে। আর এই পৃথিবীর পরিবেশটা কিন্তু আমার দ্বারাই নষ্ট করা হচ্ছে। এজন্যই আমাকে যে শুধু অন্যের কথা ভেবে নয়, নিজের কথা ভেবে হলেও কি পরিবেশের শান্তি এবং সৌন্দর্য রক্ষা করা সকলের উচিত। আর এই যে এই বোকামো করেই কিন্তু আমরা পরিবেশকে নষ্টের মাধ্যমে পৃথিবীটাকেই আজকে প্রায় হুমকির মুখে ফেলে দিয়েছি। আমরা জানি কিন্তু যে বর্তমানে আমাদের পৃথিবীর যে একটা ওজোন স্তর আছে, যেটা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে মানুষের দেহকে রক্ষা করে, পৃথিবীকে রক্ষা করে। এই সূর্যের ক্ষতিকর রশ্মিটা কিন্তু আমরা আমাদের নির্বুদ্ধিতার কারণে নষ্ট করে ফেলেছি। আজকে কিন্তু এজন্য অনেকটাই আমরা তাপ অনুভব করি, যেটা অনেক ক্ষেত্রেই আমাদের জন্য ক্ষতিকর। তো ঠিক একইভাবে প্রকৃতির বিভিন্ন কিছু আমরা নষ্ট করছি নিজের নির্বুদ্ধিতার কারণে, নিজেকে সঠিকভাবে ভালোবাসার কারণে। আর ভালোবাসা শুধু মুখের ব্যাপার নয়, বা অন্তর থেকে ভালোবাসা বললেই হয় না। ভালোবাসলে কিন্তু যে তার একটা যত্ন, তার প্রতি যে দায়িত্ব কর্তব্য, এগুলিও তৈরি হয়। ভালোবাসা শুধু একটা আবেগের জিনিস নয়, এখানে অনেকটা দায়িত্বের ব্যাপার জড়িয়ে থাকে। আর দায়িত্বের ব্যাপার যেখানে জড়িয়ে থাকে, সেখানে অবশ্যই সব দিকে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তো এইগুলো করা হচ্ছে না, এজন্য কবি খালি বারবার আহ্বান করছেন যে আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও, সেই অস্ত্র বলতে ভালোবাসা, যে অস্ত্রটা ফিরিয়ে দিলে আমরা এভাবে নিজেদেরকে রক্ষা করতে পারি। যে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না, খা খা করবে না গৃহস্থালী। এই যে অস্ত্র উত্তোলিত হলে, অর্থাৎ ভালোবাসা থাকলে ফসলের মাঠে আগুন জ্বলবে না। কিভাবে আগুন জ্বলবে না? আমরা জানি যে আমাদের দেশের অধিকাংশ কৃষকই কিন্তু বর্গা চাষি, অথবা বর্গা চাষি নাই হোক, যাদের নিজের জমি আছে, তারাও যে ফসল উৎপাদন করছে। আমরা কিন্তু কিছুদিন আগেও বিভিন্ন খবরের পত্রিকায় দেখলাম যে চাষিরা তাদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। অথচ আমরা কিন্তু সেই পণ্যটাকে ভোগ করছি বেশ চড়া দামে। তাহলে এই মূল্যটা আমরা কাকে দিচ্ছি? তো চাষিরা যদি নিজেদের ন্যায্য মূল্যটা না পায়, তখন কিন্তু তাদের চাষের প্রতি অনাগ্রহ তৈরি হবে, তাই না? যে দেখা যাচ্ছে যে তারা যেই অর্থ এবং পরিশ্রম ব্যয় করে চাষবাস করছে, সেই অর্থেরই তাদের যোগান হচ্ছে না ঠিক মতো। তো সেই ক্ষেত্রে তারা অবশ্যই তাদের সেই পরবর্তী চাষের প্রতি আগ্রহ অনেকটা কমে যাবে। এবং তখনই কিন্তু যে আমাদের ফসলের মাঠ শূন্য পড়ে থাকবে। এবং ফসলের মাঠ শূন্য মানে আমাদের গৃহস্থলীও খা খা করবে, গৃহেও খাবার থাকবে না, অন্য প্রয়োজনীয় অন্য বস্ত্র এগুলো থাকবে না। কারণ যেহেতু সব কিছুই আমাদের যে মৌলিক 5টি চাহিদা রয়েছে, সব কিছুর মূল ভিত্তি কিন্তু কৃষি জমি। সেই কৃষি জমির উপর যখন একটা ধর্মঘট চলে আসবে, তখন কিন্তু আমরা সকল দিক থেকে, যতই আমরা বলি না কেন, পরিবহনের দিক থেকে আমরা আমাদের বৈদেশিক মুদ্রার জন্য আরও কিছু খাত রয়েছে, সেই খাতগুলিও কিন্তু স্থবির হয়ে পড়বে শুধু কৃষিকাজ যদি থেমে যায়। কারণ কৃষির উপর আমাদের দেশের অধিকাংশ কাঁচামালই কিন্তু কৃষি নির্ভর। তো আমাদের সেই কৃষককে বাঁচাতে হবে, কৃষকের ন্যায্য মূল্য আগে পরিশোধ করতে হবে, ন্যায্য মূল্যের ব্যাপারটি জোরদার এবং নিশ্চিত করতে হবে। তাহলেই কিন্তু আমরা একদিকে ফসলের মাঠ, আরেকদিকে আমাদের পেট, কোনোটাই খালি থাকবে না। সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, যে অস্ত্র ব্যপ্ত হলে নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরবে না। এই যে নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরার কথা কি বলছে কবি? যে আমরা জানি যে মুহূর্তে মুহূর্তে এখানে সেখানে অগ্নুৎপাত, ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মানুষকে, একটা সম্প্রদায়কে, একটা নির্দিষ্ট অঞ্চলকে ধ্বংস করে ফেলা হচ্ছে। মানুষের বসত বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এগুলি কিসের কারণে? এগুলি কিন্তু পরস্পরের প্রতি হানাহানি, এগুলি বিদ্বেষ কি ভালোবাসাহীনতার কারণেই হয়ে থাকে। তো এই ভালোবাসাটা যদি থাকতো, মানুষের প্রতি সহমর্মিতা এবং কল্যাণের মনোভাব থাকতো, তাহলে কিন্তু মুহূর্তে এই ক্ষেপণাস্ত্রে মানুষের প্রাণ বেঘরে চলে যেত না। এভাবে মুহূর্তের মধ্যেই কি একটা বাড়ি ঘর আগুনে ঝলসে যেত না।
তো মানব বসতির বুকে মুহূর্তের অগ্নুৎপাত লক্ষ লক্ষে মানুষকে করবে না পঙ্গু বিকৃত। এই যে মানব বসতির বুকে দেখো যে লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু বিকৃত। এই যে মরণাস্ত্রে, বিভিন্ন ধরনের মরণাস্ত্র ব্যবহার, বোমা বিস্ফোরণ, গ্রেনেড ইত্যাদির কারণে কিন্তু মানুষ মুহূর্তের মধ্যেই তাদের শুধু ঘরবাড়ি নষ্ট হয়ে যাচ্ছে না, হাজার হাজার মানুষ প্রতিনিয়তই পঙ্গু হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের যে শারীরিক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, বিভিন্নভাবে হাত পা শরীরের বিভিন্ন অঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে, শুধু এই সকল কারণে, মানুষের প্রতি মানুষের এইটুকু সহমর্মিতার অভাবের কারণে। আমাদের চেতনা জুড়ে তারা করবে না আর্তনাদ। এই যে পঙ্গু বিকৃত মানুষগুলি, অসহায় মানুষগুলো, সুবিধাবঞ্চিত মানুষগুলো যে আর্তনাদ করছে, তাদের আর্তনাদেই কিন্তু আমাদেরও মন, কিছু কিছু মানুষ, অর্থাৎ কখনো কখনো সকলেই আমরা একই সঙ্গে কিন্তু প্রতিশোধ পরায়ণ, নির্মম হয়ে ওঠি না। কারো কারো মনে দয়া মমতা তখনও বিরাজমান। যখন একদিকে একদল ধ্বংস সাধন করছে, তখন আরেক দিকে একদল তাদের জন্য চোখের অশ্রু গড়াচ্ছে। তো সবই কিন্তু মানুষের বৈশিষ্ট্য। তো এই কারণেই যে আমাদের তাদের যে আর্তনাদগুলো আমাদের মনকে কিন্তু কখনো কখনো প্লাবিত করে ফেলে, আমরা তাদের জন্য নিবৃতে কাঁদি। তো সেই কান্না যদিও তাদের কোনো উপকার করবে না, যতক্ষণ না আমরা সকলে একযোগে কি মানুষ হয়ে উঠবো, অর্থাৎ মানুষের যেই সকল বৈশিষ্ট্যগুলো রয়েছে, মানুষের যে প্রধান গুণ, সেটাই হচ্ছে ভালোবাসা, এবং যার উপর নির্ভর করে পৃথিবীর যাবতীয় কল্যাণ এবং যাবতীয় মঙ্গল। এই শুধু একটি জিনিসের ঘাটতির কারণেই কিন্তু সকল ধরনের যত অনাচার দেখা যাচ্ছে পৃথিবীতে, এই সব কিছুর মূলে কিন্তু শুধু এই একটি জিনিসের অভাব। তো সেটাই কবি বলছেন বারবার। সেই যে অস্ত্র উত্তোলিত হলে বারবার বিধ্বস্ত হবে না ট্রয় নগরী। এখানে আমরা একটি তথ্য দেখতে পাই যে ট্রয় নগরী হচ্ছে প্রাচীন গ্রিসের একটি অত্যন্ত চাকচিক্যময় এবং জৌলুসে ভরা একটি শহর, যেখানে শুধু প্রাকৃতিক ধন সম্পদ নয়, মানুষের সুরুচির পরিচয় বহন করে, মানুষের যে সভ্যতার একটা উৎকৃষ্ট নিদর্শন। অর্থাৎ মানুষ কতটা আধুনিক এবং সৌন্দর্য পিয়াসু হতে পারে তা ট্রয় নগরী দেখলেই বোঝা যায়। গ্রিসের নাগরিকগণ তাদের সমগ্র মানসিকতা, সমগ্র যেই গুণাবলী উজাড় করে দিয়ে ট্রয় নগরীকে সাজিয়েছিল অত্যন্ত চমৎকার এবং সৌন্দর্যমণ্ডিত করে। তো সেই ট্রয় নগরী বারবার ধ্বংসের মুখে পড়েছে শুধু মানুষের হিংসার কারণে। আমাদের দেশে কিন্তু একটা ব্যাপার খুবই প্রচলিত আছে, সেটা হচ্ছে যে সেই জিনিসটা হচ্ছে যে আমরা কখনো কারো সঙ্গে প্রতিযোগিতায় যেতে চাই না ভালো দিকে। তো অর্থাৎ প্রতিযোগিতা বলতে আমি কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে যে কেউ একজন খুব ভালো কিছু করছে, তার থেকে ভালো আমি করতে পারবো না কিংবা করতে যাইও না, বরং আমরা চাই কি যে সে এত ভালো কিছু করলো, তার জিনিসটা এত সুন্দর, সেটা তাকে ডিঙিয়ে যাওয়ার সাধ্য এবং চেষ্টা আমরা কোনোটাই না করে বরং তাকে কিভাবে পিছিয়ে দেওয়া যায়। অর্থাৎ ট্রয় নগরী এত সুন্দরভাবে সাজিয়েছে, সেই ট্রয় নগরীর উপরও আমরা আমাদেরকে সাজিয়ে তুলব, সেই চেষ্টা না করে বরং ট্রয় নগরীকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। অর্থাৎ মানুষের যে এটা কিন্তু একটা মানুষের যত ধরনের দোষাবলী রয়েছে সব থেকে নিকৃষ্ট প্রকারের দোষাবলী, যে একজন মানুষের, একটা সমাজের, একটা সম্প্রদায়ের কৃতকর্মকে, সুন্দর কৃতকর্মকে আমরা সহ্য করতে না পেরে তাকে অতিক্রম করার চেষ্টা না করে বরং তাকে পেছনে টানার চেষ্টা করছি, তাকে ধ্বংস করে দিচ্ছি। এই ট্রয় নগরী কিন্তু মানুষের হিংসার এবং লোভের যে একটা নিদারুণ পরিণতি, এর উৎকৃষ্ট উদাহরণ কিন্তু হচ্ছে এই ট্রয় নগরী। কারণ ট্রয় নগরীকে যতবারই তারা সাজিয়েছে ততবারই ধ্বংস করে দিয়েছে, এবং যতবার ধ্বংস করে দিয়েছে তার পরবর্তীতে তারা ততবারই আবার সাজিয়ে তোলার চেষ্টা করেছে, কিন্তু কখনোই রেহাই পায়নি। যতবার সাজিয়ে তুলেছে ততবারই আবার ধ্বংসের মুখে পড়েছে। আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী, যে ঘৃণা, বিদ্বেষ, অহংকার এবং জাত্যাভিমানকে করে বারবার পরাজিত। এই যে অবিনাশী, মানে যার কোনো বিনাশ নেই, কারণ ভালোবাসার কখনো কি ধ্বংস বা শেষ হয় না।
মানে এমনভাবে যে অশেষ ভালোবাসা থাকুক, যে ভালোবাসা কখনো ফুরিয়ে যাবে না, এমন ভালোবাসা যে ভালোবাসার কারণে মানুষের প্রতি মানুষের ঘৃণা, মানুষের মনে প্রতি মানুষের বিদ্বেষ, অহংকার, আত্মহংকার, জাত্যাভিমান, মানে জাতিতে জাতিতে যেই ভেদাভেদ, কখনো উঁচু জাতি নিচু জাতির প্রতি যেই একটা নিকৃষ্ট আচরণ, যে এই ভেদাভেদগুলো থাকবে না। এই ভেদাভেদগুলোকে অর্থাৎ যত অমানবিক গুণাবলীগুলো রয়েছে, অর্থাৎ অমানবিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, মানুষের নিকৃষ্ট মনের পরিচয় বহন করে যেই আচরণগুলো, সেগুলোকে ধ্বংস করে ফেলে কিন্তু এই ভালোবাসা। অর্থাৎ মানুষের মনে সেই নিকৃষ্ট আচরণগুলো থাকে না। যে অস্ত্র আধিপত্যের লোভকে করে নিশ্চিহ্ন, যে অস্ত্রে মানুষকে বিচ্ছিন্ন করে না, করে সমাবিষ্ট। আচ্ছা, যে অস্ত্র আধিপত্যের লোভকে করে নিশ্চিহ্ন, তো আধিপত্য, আর আমরা কিন্তু মানুষ হিসেবে প্রত্যেকেই নিজের মর্যাদা, নিজেকে একটা উৎকৃষ্ট রূপে, অর্থাৎ সকলের নেতৃস্থানে, সকলের থেকে নিজেকে এগিয়ে দেখতে চাই। আমরা সকলেই এই ব্যাপারটাতে খুবই প্রত্যাশী যে সকলেই আমাকে অনুসরণ করুক, আমি সকলের মধ্যে আমার একটা আধিপত্য বিস্তার থাকবে। এটা মানে নেতৃত্ব দান, এগিয়ে থাকা, যে প্রধান রূপে থাকা, মানুষের শিরোমণি হয়ে থাকা। তো এই শিরোমণি হয়ে থাকা কিন্তু ক্ষমতার জুড়ে হয় না, কিছু বৈশিষ্ট্যের মধ্যে থাকতে হয়। সেটা মানুষকে সেই প্রধান মর্যাদাটা দিতে হয়। কিন্তু আমাদের সমাজে এটা প্রচলিত যে অনেকটাই যে মানুষ দিতে হবে না, আমরা নিজেরাই কিন্তু নিজেদের আধিপত্য প্রচার করে বেড়াই, যেন আমরা আমাদের আধিপত্য সকলে মেনে নেয়, সেই ধরনের একটা অমানসিকভাবে হলেও সেই ধরনের ব্যবস্থা করে থাকি। কিন্তু আমরা যখন জানব যে আমরা সকলেই সমান, অর্থাৎ সকলের প্রতি এই যে বারবার কিন্তু ঘুরে ঘুরে ভালোবাসার কথাটাই আসছে, এই ভালোবাসাই কিন্তু যে সকলে সমান, আমাদের এই মানসিকতার মধ্যেই নিবিষ্ট রাখে। আমরা এটা মনে প্রাণে ধারণ করি যে সকলেই সমান, সকলের প্রতি একরকম ভালোবাসা, সকলের অধিকার এক, সকলের মর্যাদা এক, সকলের প্রতি আমরা একই রকমভাবে ভালোবাসা দেখাই। তখন কিন্তু সেই আধিপত্যের বিষয়টা আর উঠে আসে না, যে অর্থাৎ আমাকে সকলে প্রাধান্য দিক, এই বিষয়টা। তো এটা কিসের কারণে হচ্ছে? এটাও কিন্তু সেই ভালোবাসাহীনতার কারণেই হচ্ছে। যে তো এই ভালোবাসা যখন থাকবে, তখন কিন্তু এই আধিপত্যের লোভটা কারো মনেই থাকবে না। তখন আমরা সকলেই সমান, এই মতবাদে, এই নীতিতে বিশ্বাসী হব। তো যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না, করে সমাবিষ্ট, অর্থাৎ যেখানে ভালোবাসা থাকবে না, হিংসা বিদ্বেষ, হানাহানি, হিংসা বিদ্বেষ এগুলো থাকবে, তখনই কিন্তু বিভিন্ন ধরনের হানাহানি, মারামারি ইত্যাদি তৈরি হবে। আর হানাহানি, মারামারি কখনোই কিন্তু মানুষের কাছে টানতে পারে না, মানুষকে দূরেই ফেলে। একটা সম্প্রদায়কে কিন্তু তারা নষ্ট করে ফেলে, বিচ্ছিন্ন করে ফেলে। কিন্তু ভালোবাসা থাকলে তখন কিন্তু একে অন্য থেকে বিচ্ছিন্নতা নয়, বরং তারা একে অন্যের পরিপূরক হয়ে উঠবে। মনে হবে যে একটা জাতির সকলেই আমরা সমান এবং একজন আরেকজনের পরিপূরক, একে অন্যের যেই অপূর্ণতাগুলো আমরা বরং পূরণ করতে সচেষ্ট থাকি, একে অন্যকে কাছে টানে সেই ভালোবাসার কারণে। সেই অমুক অস্ত্র ভালোবাসা পৃথিবীতে ব্যক্ত করো। এই যে এতক্ষণ কিন্তু কবি বলছিলেন যে সেই অমুক অস্ত্র, সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। এতক্ষণ কিন্তু তিনি শুধু অস্ত্রর কথাটাই বলছেন, যে কোন অস্ত্র বোঝাতে চাচ্ছেন এটা কিন্তু তিনি বলেননি। এই যে আমাদের কবিতার শেষ লাইনে এসে কিন্তু কবি বলছেন যে সেই অমুক অস্ত্র ভালোবাসা পৃথিবীতে ব্যক্ত করো, অর্থাৎ সারা পৃথিবীতে ভালোবাসাটা ছড়িয়ে দাও। তো সারা পৃথিবীতে ভালোবাসাটা ছড়িয়ে দিলে মানে ভালোবাসার যত চর্চা হবে আমাদের মধ্যে, ততই কিন্তু আমরা আরও সুন্দর হয়ে উঠব। মানবিক দিক থেকে পৃথিবীকে সভ্য থেকেও সভ্য এবং উৎকৃষ্ট থেকেও উৎকৃষ্টতর একটা উন্নত জাতিতে আমরা রূপান্তরিত হব। আমরা জানি যে আমাদের পৃথিবীতে অনেক ধরনের মানুষ, অনেক জাতির মানুষ, অনেক বর্ণের মানুষ, ছোট বড়, ধনী বৈষম্য, অনেক শ্রেণী পেশার মানুষ ইত্যাদি রয়েছে। তো এই ধরনের এত ধরনের শ্রেণী পেশা, কখনো কখনো কিছু কিছু পেশা আছে আমাদের কাছে, সভ্য সমাজের কাছে অতি নিগৃহীত।
অতি বঞ্চিত, অতি লাঞ্ছিত, অথচ সেই এমন কিছু শ্রেণী পেশা রয়েছে যাদের উপর আমাদের সভ্যতা নির্ভর করছে, অথচ সেই পেশার মানুষও কিন্তু আমাদের কাছে অতি নিগৃহীত। সভ্য সমাজের কিছু তথাকথিত সভ্য মানুষ সেই পেশার মানুষগুলোকে অতি তুচ্ছ তাচ্ছিল্য করে বেড়াচ্ছে। তো তাদের মধ্যে কবি সেই সকল মানুষকেই এক ছাতার নিচে আসার আহ্বান জানিয়েছেন, যেটা হচ্ছে ভালোবাসা। একে অন্যকে ভালোবাসো, একে অন্যকে ভালোবাসলে তখন এই ধরনের ভেদাভেদ আমাদের মন থেকে চিরতরে দূর হয়ে যাবে, এবং আমরা যেই সুন্দর একটা পৃথিবীর স্বপ্ন দেখছি সেই সুন্দর পৃথিবীটা আমরা অনায়াসেই লাভ করতে পারবো। অনায়াসেই আমরা সেই পৃথিবীর সন্ধান পাবো। কবি বারবার প্রত্যাশা করছেন আমাদেরকে ভালোবাসা ফিরিয়ে দাও, কারণ ভালোবাসার কোনো বিকল্প নেই। অন্য সকল কিছু একটি আরেকটির পরিপূরক হয়ে ওঠে, কিন্তু ভালোবাসার বিকল্প অন্য আর কিছুই হয়ে উঠতে পারে না। তাই আমাদের সকলেরই প্রত্যাশা আমরা নারী পুরুষ ছোট বড় ধনী গরিব যে কোনো শ্রেণী পেশার জেলে তাঁতি মজুর সকলেই কি একে অন্যের পরিপূরক হয়ে উঠব, একে অন্যের প্রতি যে ভালোবাসা সহমর্মিতা এগুলো প্রকাশ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাসটি সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করো, আমি পরবর্তীতে তোমাদের সেই প্রশ্নের উত্তর প্রদানে অবশ্যই সচেষ্ট হব। তো ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য, মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার জন্য। আমার পরবর্তী ক্লাসের জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ভালো থেকো সকলে।